হ্যালো ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি এবং নাট্যকার। তিনি আমাদের বাংলা সাহিত্যে বাংলা ভাষায় আমাদেরকে একটি মহাকাব্য উপহার দিয়েছেন, যে মহাকাব্যটি বিশ্ব সাহিত্যে যতগুলো মহাকাব্য বিভিন্ন ভাষায় লেখা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি মহাকাব্য, সেটি হলো মেঘনাদ বধ কাব্য। তাছাড়া তিনি বাংলা সাহিত্যে আধুনিক গীতি কবিতার জনক, অর্থাৎ বর্তমানে আমরা যে সমস্ত কবিতা পড়ি যে বা আমরা লিখি, যার মধ্যে দিয়ে বিশেষ ছন্দবদ্ধভাবে আমাদের মনের সুখ দুঃখ অনুভূতিকে প্রকাশ করি, সেই আধুনিক বাংলা গীতি কবিতা বাংলা সাহিত্যে তিনি প্রথম নিয়ে এলেন। এর আগে আমাদের যে সমস্ত কবিতাগুলো লেখা হয়েছে তা মোটেই গীতি কবিতা ছিল না, সেগুলো ছিল দেবতা মহিমা নির্ভর কবিতা। যাই হোক, এখানে আমাদের প্রথম মাইকেল মধুসূদন দত্ত তিনি নিয়ে এলেন আমাদের নিজেদের সুখ দুঃখের প্রকাশক বাংলা কবিতা। 1824 খ্রিস্টাব্দে বাংলাদেশের সাগরদাড়ি গ্রামে তার জন্ম। 1873 খ্রিস্টাব্দে তার মৃত্যু। তিনি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবার প্রচুর অর্থ ছিল। তার বাবা তাকে ত্যায্য পুত্র করেন তিনি, কারণ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। তার অনেক উচ্চাশা ছিল যে বিদেশে গিয়ে তিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে বিখ্যাত হবেন। পরবর্তী সময়ে তার এই ভুল ভাঙে এবং তিনি আবার বাংলাদেশে ফিরে আসেন, বাংলা ভাষায় সাহিত্য চর্চা করেন। এখানে তিনি সনেট রচনা করেন, অমৃতাক্ষর ছন্দ তিনি প্রবর্তন করেন বাংলা ভাষায়। সনেট হলো 14টি লাইনে একটি কবিতা সমাপ্ত হবে। প্রথমে থাকবে 8টা লাইন, পরে থাকবে 6টা লাইন, এবং একই কবিতার মধ্যে প্রথম 8 লাইনের মধ্যে একটা বিশেষ ভাবকে প্রকাশ করা হবে বা সমস্যাকে প্রকাশ করা হবে। পরের 6 লাইনের মধ্যে দিয়ে সেই ভাব বা সমস্যার সমাধানের নির্দেশ বা ইঙ্গিত থাকবে। আর এটা অবশ্যই মানে ছন্দ মিলযুক্ত কবিতা, অন্তমিলযুক্ত কবিতা। আর পরে তিনি অন্তমিলহীন অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেন। এখানে কোনো লাইন সীমা এখানে বাধা নেই, আর একটা লাইনের শেষে কোনো অন্তমিল থাকবে না, কিন্তু ভাবটা পরের লাইনে প্রবাহিত হবে, পরের চরণে প্রবাহিত হবে। যাই হোক, এবং আমাদের এই বাংলা সাহিত্যের তোমাদের যে আইসিএসসি বোর্ডের যে সমস্ত প্রশ্ন থাকে সেখানে দেখা যায় যে এই যে কবি পরিচিতি, যেখানে সনেট বা অমৃতাক্ষর ছন্দ অথবা বাংলা সাহিত্যের প্রথম মানে সঠিক নিয়ম মেনে মহাকাব্য যেটা আন্তর্জাতিক মানকে নির্দেশ করে, সেটা অবশ্যই কিন্তু মেঘনাদ বধ কাব্য। এবং এখান থেকে কিন্তু আইসিএসসি বোর্ডের শর্ট কোয়েশ্চেন 1 নম্বরের থাকে। তাছাড়া তিনি বাংলা সাহিত্যে প্রহসন রচনা করেন, বুড়ো শালিকের ঘাড়েরও, একে কি বলে সভ্যতা, নাটক রচনা করেন, পাশ্চাত্য ভাবধারার আদর্শে নাটক রচনা করেন। মহাকাব্য তিনি রচনা করেছেন, সেটাও পাশ্চাত্য ভাবধারার আদর্শে রচনা করেছেন। বাংলা সাহিত্যে তিনি প্রথম মানবতাবাদকে নিয়ে এলেন এবং দেবতা নির্ভর সাহিত্যকে ছেড়ে দিয়ে এসে তিনি মানুষকে কেন্দ্র করে মানুষের জয়গাথা, তার যে লড়াই, তার যে সফলতা, এবং তার যদি কখনো তার সে লড়াই করতে গিয়ে যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতাটাও কিন্তু কখনো বিফলে যায় না যদি তার আবেগটা সঠিক থাকে। এটাকেই কিন্তু তিনি তার সাহিত্যের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করেছেন।
এখানে আমরা পড়ব বঙ্গভূমির প্রতি কবিতা। এটি একটি গীতি কবিতা, অর্থাৎ মনের সুখ দুঃখ আনন্দ বিশেষ ভাবকে বিশেষ ছন্দবদ্ধভাবে প্রকাশ করা হয়। মাইকেল মধুসূদন দত্ত। নেটিভ ল্যান্ড গুড নাইট বাইরন, অর্থাৎ আমার মাতৃভূমি তোমাকে বিদায়। এখানে বাইরনের একটা লাইন দেওয়া আছে, যেখানে মাতৃভূমির প্রতি কবির যে ভালোবাসা, সেই ভালোবাসাকে তিনি তার মনে গেঁথে রাখতে চান, এবং মাতৃভূমিকে ছেড়ে চলে গেলে কতটা মনে কষ্ট হয় সেটাও কিন্তু এই লাইনটার মধ্যে দিয়ে পরিস্ফুট হয়েছে। এবং কবি কি কবিতা লিখেছেন সেটা আমরা পড়ব। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। কবি বলছেন বঙ্গ জননীকে উদ্দেশ্য করে যে তুমি আমাকে মনে রেখো মা, তুমি আমাকে মনে রেখো, আমি তোমার দাস, আমি তোমার দাস, অর্থাৎ আমি তোমার একজন অনুগত সেবক। আমি তোমার কাছে তোমার পায়ে এই মিনতি করছি যে আমার মনের স্বাদ, অর্থাৎ আমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে ঘটে যদি পরমাদ, পরমাদ মানে চলিত বাংলায় প্রমাদ, অর্থাৎ যদি কোনো বিপদ ঘটে, মধুহীন করো না গো তব মনঃ কোকনদে, অর্থাৎ তাহলে তুমি কিন্তু আমাকে মধুহীন করো না, অর্থাৎ মানে তুমি তোমাকে মধুহীন করো না, অর্থাৎ তোমার মন থেকে, তোমার মনে যে পদ্ম ফুল ফুটে থাকে সেখান থেকে তুমি মধুকে সরিয়ে দিও না, অর্থাৎ তোমার মনের যে মিষ্টতা তাকে তুমি সরিয়ে দিও না। আর এটার আরেকটা মানে আছে, এটাকে দ্ব্যর্থক বলা চলে, যে আরেকটা মানে আছে, দুরকম অর্থ, যে তুমি তোমার মন থেকে মধু কবিকে সরিয়ে দিও না। তোমার মনে পদ্ম ফুল ফুটে আছে, অর্থাৎ তুমি তোমার মনের মধ্যে যে মিষ্টতা রেখেছো, মধুকে তুমি তোমার মনে সর্বদা রেখে দিয়েছো, সেখান থেকে তুমি মধু কবিকে সরিয়ে দিও না, বা তোমার মনের মিষ্টতাকে তুমি হারিয়ে ফেলো না। প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে। বিদেশে তিনি যেহেতু ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতে গেছেন, সেখানে তিনি বিখ্যাত হতে চেয়েছেন, সেখানে যদি হঠাৎ করে ভাগ্যের পরিহাসে যদি এমন ঘটে যে জীবতারা যদি খসে, অর্থাৎ কবির যে জীবনের তারা সেটা যদি হঠাৎ করে খসে যায়, অর্থাৎ কবির যদি মৃত্যু হয়, তাহলে কি হবে? এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, অর্থাৎ এই দেহরূপ আকাশ থেকে, কবির শরীর থেকে যদি কবির প্রাণটা চলে যায়, অর্থাৎ কবি যদি মৃত্যুবরণ করেন, তাহলেও কিন্তু কবির কোনো দুঃখ থাকবে না। কারণ কি? কারণ কবি জানেন জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে, অর্থাৎ এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে মরতে একদিন হবেই। কবি এই চিরন্তন সত্য বা শাশ্বত সত্য কথাকে কিন্তু তার জীবনের অমোঘ সত্য বলে মেনে নিয়েছেন। চিরস্থির কবিনীর হায়রে জীবন নদী, এটা তো মানতেই হবে যে আমাদের যে জীবন সেটা একটা চলমান নদীর মতো, অর্থাৎ আমাদের জীবনটা জীবন নদী এবং জীবন নদ, এবং এই জীবন নদে কোনোদিনও জল স্থির থাকে না। অর্থাৎ জীবন যদি একটা নদী হয়, আমাদের জীবনটা একটা চলমান প্রবাহ স্বরূপা জল, এবং সেই কিন্তু যদি রাখো মনে নাহিমা ডোরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত রবি। তাহলে এই যে মানুষের জীবনটা একটা চলমান নদীর মতো, অর্থাৎ যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ সে প্রবাহিত হয়, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে কখনো কখনো কি হয়, প্রাণ যতক্ষণ প্রবাহিত হয় ততক্ষণ মানুষ বেঁচে থাকে, কিন্তু যখন প্রাণের প্রবাহ স্তব্ধ হয়ে যায় তখন মানুষের মৃত্যু আসে। এবং মৃত্যু এলেও মানুষ কিন্তু
মানুষের মনে বেঁচে থাকতে পারে, অর্থাৎ মানুষ অমর হতে পারে। কবি কিভাবে অমর হতে চান? যে যদি কবিকে বঙ্গজননী মাতা মনে রাখেন, তাহলে তিনি সমনকেও ভয় পান না। অর্থাৎ তিনি নাহিমা ডরি সমনে, অর্থাৎ তিনি ভয় পান না। ডরি মানে ভয় পাওয়া, সমন মানে যম, অর্থাৎ যম দেবতাকেও তিনি ভয় পান না। কারণ তিনি জানেন অমৃত নদে পড়ে গেলে মক্ষিকাও মরে যায় না। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত নদে। মক্ষিকা যদি অমৃত নদে পড়ে যায়, অর্থাৎ তাহলেও কিন্তু মক্ষিকার কিন্তু মরণ হয় না। অর্থাৎ মক্ষিকা পর্যন্ত, একটা মাছি পর্যন্ত সে অমরতা পেতে পারে যদি সে অমৃত হ্রদে পড়ে। তো কবিও তিনি মায়ের যদি ভালোবাসা পান, মায়ের যদি স্নেহ পান, তাহলে কবিও কিন্তু অমর হতে পারবেন। তাই বলছেন যে মা যদি তাকে মনে রাখেন, তাহলে তিনি মৃত্যুকেও ভয় পান না। সেই ধন্য নরকুলে লোকে জানে নাহি ভুলে, অর্থাৎ এই পৃথিবীতে সেই ব্যক্তিই ধন্য যে যাকে লোকে ভুলে যায় না। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, অর্থাৎ মনের মন্দিরে, অর্থাৎ মানুষ যাদেরকে তার মনের মধ্যে মনে রাখে, মনের মন্দিরে যাকে চিরস্মরণীয় করে রাখে, সেই ব্যক্তি কিন্তু অমর। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, অর্থাৎ আমার কোন গুণ আছে যে আমি তোমার কাছে প্রার্থনা করব, হেন অমরতা আমি কহব শ্যামা জন্ম দি। অর্থাৎ এই আমি জন্মদাত্রী মা, তুমি আমাকে বলো এই যে অমরতা যেভাবে মক্ষিকা পর্যন্ত পেতে পারে বা মানুষের মনে চিরকাল বেঁচে থাকা যায়, অর্থাৎ আমার তো কোনো গুণ নেই, তাহলে আমি মানুষের মনে চিরকাল কিভাবে বেঁচে থাকবো? তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অর্থাৎ মা যদি কবিকে দয়া করেন, কবি যত ভুল করেছেন, কবি যত অপরাধ করেছেন, তাহলে কিন্তু কবি তাহলে মায়ের কাছ থেকে কৃপা লাভ করতে পারবেন। মা যদি কৃপা করেন, দয়া করেন, তাহলে কিন্তু তার সমস্ত ভুল ত্রুটি মাফ হয়ে যাবে। তাহলে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবর দে, অর্থাৎ তাহলে আমাকে তুমি অমর করে দিতে পারো, কারণ তুমি শুভ বর দানকারিণী। ফুটি যেন স্মৃতি জলে মানুষ মা যথা ফলে, আমি যেন তোমার স্মৃতি জলে সর্বদা ফুটে থাকতে পারি, অর্থাৎ আমি যেন তোমার স্মৃতি জলে, তোমার যে পদ্ম ফুল ফুটে আছে, তোমার যে সুন্দর মন, সেখানে যে পদ্ম ফুল বাস করে, সেই পদ্ম ফুলে আমি যেন থাকতে পারি মধু হিসাবে। মধুময় তামরস কি বসন্তে কি শরদে, অর্থাৎ আমাদের যে সুন্দর সুখ সময়, সেটা হলো বসন্তকাল অথবা শরৎকাল, এবং তখনই পদ্ম ফুল ফোটে এবং তাতে থাকে মধু। এবং মা যদি কবিকে মনে রাখে, তাহলে তিনি কখনোই তার মন থেকে মধু কবিকে সরিয়ে দেবেন না, তিনি মধুহারা হবেন না, অর্থাৎ মধুহারা করবেন না তার মনকে। এবং এইভাবেই মধু কবি মানুষের মনে চিরস্মরণীয় থাকবেন, এবং মানুষ তাহলে মধু কবিকে মনে রাখবে এবং কবিও কিন্তু অমরতা লাভ করবেন। কবির এটাই একান্ত প্রার্থনা।